আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দর্শক, অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানাবো। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে সূচকের উত্থানে লেনদেন চললেও টার্নওভার ছিল খুবই স্লো এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও বেড়েছিল। সেখানে টেক্সটাইল সেক্টরের ভালো মুভমেন্ট ছিল এবং ব্যাংকিং সেক্টরের যে জিনিসটা দেখেছি যে সেই জায়গা থেকে আমরা টেক্সটাইল সেক্টরের ভালো একটা মুভমেন্ট ছিল, সেখানে ব্যাংকিং সেক্টরে দীর্ঘদিন পরে ভালো একটা মুভমেন্ট দেখেছি এবং গত কার্যদিবস যেমন প্রায় 1000 কোটি টাকার মতো লেনদেন ছিল, সেখানে আজকে 1100 কোটি টাকার উপরে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। তো দর্শক, আমরা একটু সূচকের অবস্থান এবং টার্নওভার যদি একটু দেখে নেই দিন শেষে কোন অবস্থায় রয়েছে। আপনারা দেখছেন যে 41 পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক, 5898 পয়েন্টে রয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 298টির দর বেড়েছে, দর হারানোর সংখ্যা দেখছেন 57টি এবং 38টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হয়েছে 1129 কোটি 39 লাখ টাকার কিছুটা বেশি। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, গত 2 কার্যদিবস আমরা বাজারের একটা নেগেটিভ ট্রেন্ড দেখেছি। এটা আসলে নেগেটিভ ট্রেন্ড ছিল নাকি কারেকশন ছিল? আমি যদি বলি তাহলে এটা দুইটা ছিল। একটা খানিকটা মার্জিন রুল নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আর একটা হালকা একটা কারেকশন হওয়ার কথা ছিল। আজকের বাজার নিয়ে আপনার মন্তব্য কি? না, আজকে তো গতকালকে বিএসইসি তাদের ইয়েটা ব্যাখ্যা দেওয়ার পরে বাজার আজকে ভালোই দেখলাম আফটার দ্য ব্যাখ্যা, বিকজ এটা তো ফাইনাল কিছু না, এটা তো একটা ড্রাফট হয়েছে। এটার উপরে অনেক আপনার ব্রেন স্টর্মিং হবে, তারপরে গিয়ে এটা একটা ফাইনাল পর্যায়ে দাঁড়াবে। এবং আমি যতটুক বিএসইসি চেয়ারম্যান সাহেবকে বুঝি জানি, তাতে উনি কোনো এমন কোনো সিদ্ধান্ত যেটা বিনিয়োগকারীদের এগেনস্টে যায়, এমন কোনো সিদ্ধান্ত উনি নেবার লোক না। তবে আপনি যদিও কিছুটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন এবং আমরাও বিষয়টি জানি যে এটি আসলে খসড়া একটা বিধিমালা, যেটা অংশীজনদের মতামত নেওয়া হবে। তো সেটা কিন্তু তারপরে বর্তমান যে খসড়া যে বিধিমালাটা, সেখানে যদি একটু মিসম্যাচগুলো জানতে চাই যে বিনিয়োগকারীদের আসলে আশঙ্কাটা কোন জায়গায়? দেখেন, বিনিয়োগকারীদের আশঙ্কা একটাই মাত্র জায়গা, সেখানে বলা হয়েছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো মানে ব্যাংকস এবং ইন্স্যুরেন্স, এই দুইটার পিবি রেশিওর উপরে ইয়েটা অর্থায়নটা হবে। সো পিবি রেশিও যদি অর্থায়ন হয়, এবং সেটাও বলা আছে যে 1-এর বেশি যদি হয় তাহলে অর্থায়ন করা যাবে না, 3-এর বেশি হলে অর্থায়ন করা যাবে না ইসের ক্ষেত্রে। সো কাজেই এইসব মিসম্যাচ কিন্তু আছে। দ্বিতীয়ত যেটা আরেকটা প্রবলেম হলো যে আমি ধরেন অ্যাজ এ মার্জিন, আমি মার্জিন নেই না, আমি মার্জিনের এগেনস্টে তেমন ফরে না, বাট তারপরেও যারা মার্জিন নেন ওনাদের ইসে হইল যে আপনার ধরেন 25% ইসে আপনার ইন্স্যুরেন্সের জন্য তারা মার্জিন লোন পাবেন মাত্র 25%। না, 25% আপনি নির্ধারণ করবেন কি করে? আপনি 100 টাকা দিয়ে, আমি 100 টাকা দিয়ে 100 টাকা 1:1 আমি নিলাম, ঠিক আছে? 1:1 নেবার পরে আমি 2-3টা শেয়ার কিনলাম, কেনার পরে 25 আমি ইন্স্যুরেন্সের শেয়ারও কিনে ফেললাম। না, এইটাকে ইয়ে করার জন্য মানে মানে যেটা আসলে আমি জানি যে 25% 20% হচ্ছে মার্জিনের, 20% একটা শেয়ারে বিনিয়োগ করতে পারবে। 25% ইন্স্যুরেন্সে, হ্যাঁ, আর জি। 1:1 সব শেয়ারে 1:1 আছে। সো কাজেই এখানের মধ্যে এই জিনিসটা কন্ট্রোল করা, একজন যে দিবে লোন দেবে, তার এই জিনিসটা কন্ট্রোল করা উইল বি ভেরি ডিফিকাল্ট। সো আমার মনে হয় যে এইটা আগে যেরকম ছিল ওই রকম রাখাটাই ভালো হবে বিনিয়োগকারীদের জন্য, ওনারা সহজে বুঝতে পারবেন। এবং দেখেন, মার্জিনটা হয়েছে কি, মার্জিন অর্থায়ন করা যেটা, আমি এটাতে খুব বেশি ইয়ে করি না, সাপোর্ট করি না। তার কারণটা হলো যে আমি মার্জিন দিয়ে ধরেন ব্যাংক থেকে টাকা না, ব্যাংক থেকে টাকা আমি 14%-এ আনি, 15% হয়ে যায় ইয়ে
সো কাজেই এখন আমি এই 14-15%-এ টাকা এনে আমি আমার গ্রাহক মানে ইনভেস্টরকে, তো এটা পড়ে যাবে 18-20%। সো এখন এই অবস্থাতে এত বেশি ইন্টারেস্ট দিয়ে উনি কি সার্ভিস করতে পারবেন লোনটা, একজন বিনিয়োগকারী? আজকে আপনি এই লোনটা সার্ভিস করতে হলে 20% ইন্টারেস্ট দিয়ে সার্ভিস করতে হলে আপনাকে অন্তত পক্ষে 30% লাভ করতে হবে। সো এটা মানে এই মুহূর্তে বাজারে যা কন্ডিশন, 30% লাভ করা খুব দুরূহ ব্যাপার। তো সেই জন্য আমি মনে করি যে খুব বুঝে শুনে বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব। এক অনুরোধটা হলো যে খুব বুঝে শুনে আপনারা মার্জিন লোন নেবেন। মার্জিন লোন নিলে পরে লস হওয়ার সম্ভাবনা খুব বেশি হয় থাকে, বিকজ এত ইন্টারেস্ট দিয়ে তারপরে আপনার মেনটেনেন্স কস্ট, এই সকল টাকা দিয়ে একজন বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী সেই টাকা পরিশোধ করাটা খুবই কষ্টের বিষয়। মানে একদম আমার তো মনে হয় যে আমি এটাকে বলবো যে নেগেটিভ অবস্থা এই মুহূর্তে, যে ইন্টারেস্টের জি। অবস্থা, তাতে মার্জিন লোন খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে জি, বিনিয়োগকারীদের আপনি জন্য। আপনি যে কথাটি বলেছেন আসলে এই প্রশ্নটা আমি কিছুক্ষণ পরেই করতাম, কিন্তু আপনি তার উত্তরটা এরই মধ্যে দিয়ে দিয়েছেন যে মার্জিনটা আসলে সাপোর্ট করেন কিনা। আমিও আপনার সাথে একমত পোষণ করছি। আসবো একটু আরেকটা প্রসঙ্গ নিয়ে, যে খসড়া অনুযায়ী কোনো বিনিয়োগকারীর ইকুইটি মার্জিন ঋণের 50%-এর নিচে নেমে গেলে সেখানে ফোর্স সেলের একটা বিষয় রয়েছে। আসলে বিনিয়োগকারীদের আশঙ্কাটা এইখানে, যেহেতু আমাদের বাজারের অবস্থা আসলে একটা টানাপোড়েনের মধ্যেই, বাজারটার উপর অনেকেই কিন্তু এখনো বিনিয়োগকারীদের আস্থাটা সেভাবে আসেনি। তো এই জায়গাটাতে কিন্তু অনেক বিনিয়োগকারীর একটা ভীতি বা আশঙ্কা কিন্তু কাজ করছে। এটা নিয়ে আপনার মন্তব্য কি? আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে। একটা হলো যে 70%-এ যখন নামবে, যে মার্জিন লোনটা যখন 70%-এ কমে যাবে, নিচে নেমে যাবে, তখন ওই বিনিয়োগকারী আর কোনো মার্জিন লোন অ্যাভেল করতে পারবেন না, ওনাকে আর মার্জিন লোন দেওয়া হবে না। এটা জি। 1। নাম্বার 2 হচ্ছে, যদি এইটা 50%-এর নিচে নেমে যায় তাহলে ফোর্স সেলের দিকে যাবে, এবং এটা যে মার্জিন লোন দেন উনি এটা ফোর্স সেল করতে পারবেন। সো এখানে দুইটা ভাগ আছে। 70% নামলে পরে আপনি আর মার্জিন লোন পাচ্ছেন না, আর যদি 50%-এ নেমে যায়, যে ফোর্স কথাটা আপনি সেল। বললেন, জি। আর আপনি ফোর্স সেলে চলে যাবেন। মানে এইখানে আসলে বিনিয়োগকারীদের একটু আশঙ্কা রয়েছে যে ফোর্স সেলের বিষয়টাতে। তো আর আর কোনো মিসম্যাচ বা আর কোনো বিষয় কি আপনার চোখে পড়ছে এখানে? না, তেমন আর কিছু নাই। মোটামুটি সবই ঠিক আছে, বাট ওই পিবি আর ওই ইন্স্যুরেন্সে 25% 1:1 করে দেন। আগে ছিল 1:1 করে দেন আপনি। এইটা আলাদা করলে, ইন্স্যুরেন্সে আলাদা করলে, এটা হিসাব রাখাটা খুব ডিফিকাল্ট ফর বিনিয়োগকারীর জন্য, এবং যে লোন দিচ্ছেন ওনার জন্য কমপ্লাই করাটা ডিফিকাল্ট হবে। জি, এখন একটু জানতে চাচ্ছি যে বাজার কোন দিকে যাচ্ছে বা বাজার নিয়ে আপনার প্রত্যাশা কি? দেখেন, বাজারে একটা ছোটখাটো কারেকশনের একটা হবার ছিল, সেটা আশা করি হয়ে গেছে। 2 দিন কারেকশন, 3 দিন হয়ে গেছে। সো বাজারটা ভালো কন্ডিশনে আছে। দেখেন, সাইকোলজিক্যাল একটা ইয়ে আছে, যেটা 6000 ইন্ডেক্স। হ্যাঁ, 6000 ইন্ডেক্স একটা সাইকোলজিক্যাল বেরিয়ার আছে বিনিয়োগকারীদের মাঝে। সো এই বেরিয়ারটা, 6000 ইন্ডেক্সের বেরিয়ারটা ভেঙে গেলে বাজারটা ভালোর দিকে যাবে, আরো উপরের দিকে যাবে ইনশাল্লাহ আশা করি। বাট কারেকশন হবে, প্রফিট টেকিং হবে, এর মধ্যে কোনো ইয়ে নাই। আমি যেটা দেখি, এই সাইকোলজিক্যাল বেরিয়ার 6000-এ ভেঙে গেলেই বাজারটা আবার আপন গতিতে যাবে। কোনো সেক্টর নিয়ে কি আপনার প্রত্যাশা আছে? দেখেন, সেক্টর নিয়ে তেমন প্রত্যাশা আমি বলবো না, বাট হ্যাঁ, কিছু কিছু সেক্টর আছে যেগুলো আশা করি ভালো করবে। সেটা হলো যে একটা তো পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, আরেকটা আপনার আমি বলতে পারি যে টেক্সটাইল সেক্টরটা ভালো করার কথা, ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করবে। সেখানে আসলে ব্যাংকিং সেক্টর নয় কেন, যেহেতু ব্যাংকিং সেক্টরটাকে আচ্ছা, আসলে। ব্যাংকিং সেক্টর নয় কেন? আপনার এই প্রশ্নটা খুবই ভালো। ব্যাংকিং সেক্টর নয় এই কারণে যে ব্যাংকিং সেক্টরের পেড আপ কিন্তু বিশাল বিশাল। যেমন ইসলামী ব্যাংক 2000 কোটি টাকা পেড আপ, আপনার 1500, 1800, 800, 1100 এইরকম হইতেছে পেড আপ। সো কাজেই এত বড় পেড আপে বাজারটা ঊর্ধ্বমুখী যাইতে, মানে এই সেক্টরটা ঊর্ধ্বমুখী
যাইতে অনেক সময় লাগে। এই জন্য বিনিয়োগকারীরা সাধারণত যেমন ইন্স্যুরেন্সের পেড আপ অনেক কম, ছোট একটা পেড আপ, সো কাজেই ইন্স্যুরেন্সে দিয়েই কিন্তু বাজার আজকে এই পর্যন্ত আসছে। জি। ইন্স্যুরেন্স সেক্টর দিয়ে কিন্তু বাজারে আজকে ইন্ডেক্স এই পজিশনে আছে এবং ভলিউমও এই পজিশনে আছে, সো কাজেই এইটা আমার মনে হয় জি। বেটার একটা সেক্টর। ছোট আরেকটা বিষয় যদি আমি এটার সাথে একটু যুক্ত করি, যে আপনি যে তিনটা সেক্টর নিয়ে একটু বেশি প্রত্যাশা করছেন, এই তিনটা সেক্টরের ব্যাপারে আপনি এত প্রত্যাশাটা কেন? পাওয়ার, টেক্সটাইল এবং ইন্স্যুরেন্স। জি, তার কারণটা হলো যে দেখেন, আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টর তো বললাম ছোট পেড আপ, আর দ্বিতীয়ত হইলো আপনার পাওয়ার এনার্জি সেক্টরটার উপরে কিন্তু অনেক ঝড়ঝাপটা যাচ্ছে ইতিমধ্যে, হ্যাঁ, সো কাজেই এইটার প্রাইস কিন্তু নিচের দিকে নাই, এখন ঊর্ধ্বগামী। আপনি ইন্টারন্যাশনালি অয়েল প্রাইস +90+, সো কাজেই আমরা যদি এটাকে সমন্বয় করব তো আমাদের প্রফিটেবিলিটি কিন্তু বাড়বে সমন্বয় করলে প্রাইসটা। সো কাজেই এইটা আমার কাছে মনে হয় যে এখন সরকারকে এটা, যেহেতু এই অবস্থা আছে হরমুজ প্রণালীতে, সেহেতু সরকারকে এভরি উইক আমার মনে হয় প্রাইস অ্যাডজাস্টমেন্টটা করতে হবে সামনে। জি। এই যে আরেকটা টেক্সটাইল সেক্টরের কথা একটু জানতে চাইবো, যে এই সেক্টরটা নিয়ে হচ্ছে আপনার প্রত্যাশাটা কেন? ওকে, দেখেন টেক্সটাইল সেক্টরে কিন্তু এখন অনেক উন্নতি হয়েছে, বিশেষ করে আপনি যদি ডেনিম বলেন, ডেনিম সেক্টরে কিন্তু ডেনিম ইন্ডাস্ট্রিগুলো খুব ভালো চলছে। এবং তারপরে ধরেন আপনি আমাদের গার্মেন্টসের জন্য অনেকগুলা ইন্ডাস্ট্রি কিন্তু কমপ্লায়েন্ট হয়ে গেছে ফর গার্মেন্ট সাপ্লাই। সো কাজেই এই জন্য আমি মনে করি যে টেক্সটাইল সেক্টরটা, সব না, টেক্সটাইল সেক্টর তো অনেক বড় সেক্টর, সব না, বাট কিছু কিছু বেছে বেছে আপনারা যদি বিনিয়োগকারীরা ইয়ে করেন, ইনভেস্ট করেন টেক্সটাইল সেক্টরে, তো ভালো হবার সম্ভাবনা বেশি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে শেষ করতে হবে। ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং সকল দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ। জি। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালীর সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।